আমাদের সাথেও ঈশ্বরের দ্বারা প্রাপ্ত চমৎকার ঘটার জন্য সর্বপ্রথম আমাদের মনটাকে স্বচ্ছ রাখতে হবে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি বছর দশেকের ছোট্ট মেয়ে দীপিকার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। ছোট্ট মেয়ে দীপিকা একটি আবাসনে নিজের মা, বাবা এবং এক দাদার সঙ্গে থাকত। তার বাবা বিমলবাবু একজন ব্যবসায়ী, মা লীনা দেবী একজন গৃহকর্ত্রী এবং দাদা বিতানের বয়স 13 বছর। বেশ সুখী পরিবার ছিল দীপিকাদের। দীপিকা এখন ক্লাস 4-এ পড়ে। বেশ হাসি খুশি প্রাণোজ্জ্বল এই পরিবারটাতেই হঠাৎ করে একদিন বিশাল বড় একটা ঝড় চলে আসলো। বিতান, সেও পড়াশোনা করে, পড়াশোনায় বেশ ভালো ছেলেটা, একদিন স্কুলে গিয়ে হঠাৎ ক্লাস চলাকালীন মাথা ঘুরে পড়ে যায়। অনেক চেষ্টা করেও জ্ঞান না ফেরায় বাড়ির লোকেদের খবর দেওয়া হয়। বিতানের মা বাবা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। তারপর বিতানকে নিয়ে নিকটবর্তী হসপিটালে যাওয়া হয়। সেখানে গিয়ে ডাক্তারের প্রচেষ্টায় বিতানের জ্ঞানটা ফেরে ঠিকই, কিন্তু হসপিটাল সূত্রে জানা যায় যে সেই 13 বছরের ছোট্ট ছেলেটি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছে। এটা শুনে হসপিটালেই বিতানের মা বাবা কান্নায় ভেঙে পড়েন। হসপিটালের ডাক্তারবাবু জানিয়ে দেন যে প্রায় 10 লক্ষ টাকা মতো লাগবে বিতানের এই ব্রেন টিউমারের অপারেশন করতে, তা না হলে বেশ ক্ষতির আশঙ্কা রয়েছে। এতগুলো অঙ্কের টাকার কথা শুনেই যেন বিতানের পরিবারের মাথায় পুরো আকাশটা ভেঙে পড়ে, কারণ নিম্ন মধ্যবিত্ত ছিল বিতানের পরিবার। বিমলবাবুর পক্ষে হঠাৎ করে এতগুলো টাকার ব্যবস্থা করাটা খুবই কষ্টকর ছিল। ডাক্তারবাবু সেই টাকাটা জোগাড় করার জন্য 4 দিন সময় দিলেন বিতানের মা বাবাকে, এবং এটাও জানিয়ে দিলেন যে 4 দিন পর 5 দিনের মাথায় অপারেশনটা কিন্তু অতি অবশ্যই করতে হবে। কাঁদতে কাঁদতে বিমলবাবু এবং ওনার স্ত্রী সেদিনকে বাড়িতে ফিরলেন, ছোট্ট মেয়ে দীপিকাকে সঙ্গে করে নিয়ে। দীপিকা সেদিনকে মা বাবার সাথেই হসপিটালে গিয়েছিল দাদাকে ভর্তি করতে, কারণ বাড়িতে তাদের বড় বলতে আর সেরকম কেউ নেই। আর থাকলেও দীপিকাকে দেখার মতো কেউ ছিল না বলে দীপিকার মা দীপিকাকে নিয়ে হসপিটালে গিয়েছিল। দাদা বিতানের ব্যাপারে ডাক্তারবাবু এবং তার মা বাবার কথোপকথনের মাধ্যমে দীপিকা এটা বুঝতে পেরেছিল যে এই ব্রেন টিউমারটা ভীষণ বড় একটা রোগ এবং এই রোগে মানুষ মরেও পর্যন্ত যায়। তারপর বাড়িতে ফিরে এসে মা বাবার কান্নাকাটি এবং তাদের কথোপকথন বিতানকে নিয়ে সমস্তটাই দীপিকার কানে ঢুকত। দীপিকা ছোট্ট বাচ্চা মেয়েটি হলেও সে ভালোভাবে বুঝতে পারত যে এই পরিস্থিতিটা বেশ ভয়াবহ পরিস্থিতি চলছে তাদের পরিবারের। বিমলবাবুর আবাসনের কাছে একটি গোপালের মন্দির ছিল, বেশ নাম করা ছিল সেই মন্দিরটা। খুব জাগ্রত মন্দির হিসেবে সেই মন্দিরে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসত গোপালের কাছে। হসপিটাল থেকে বাড়ি ফেরার পর বিমলবাবু, ওনার স্ত্রী এবং ছোট্ট মেয়ে দীপিকা 3 জনে মিলেই গোপালের সেই বিখ্যাত মন্দিরটাতে গেলেন গোপালকে পুজো দেওয়ার জন্য এবং ছেলে বিতানের জন্য সুস্থতা কামনা করার জন্য। মন্দিরে যাওয়ার পর প্রাণ ভরে প্রার্থনা করার পর তারা প্রত্যেকেই বাড়ি ফিরে আসলেন। বাড়িতে ফিরে তারা বেশ কয়েকজন আত্মীয় স্বজনকেও ফোন করলেন, কিন্তু তারা কেউই সেরকমভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে রাজি হলো না। 2-4 জন আত্মীয় স্বজন যাও বা রাজি হলো, তাতে 10 লক্ষ টাকার 1% জোগাড় হওয়ার মতো টাকা উঠল না। এতে বিমলবাবু এবং ওনার স্ত্রী আরও ভীষণ পরিমাণে ভেঙে পড়লেন। সেদিনকে রাতটা কোনো রকমভাবে কেটে গেলে পরের দিন খুব সকালবেলা উঠে বিমলবাবু বেরিয়ে পড়লেন নিজের ছেলের অপারেশনের জন্য টাকা জোগাড় করতে। বিতানের মা অর্থাৎ লীনা দেবী নিজের গৃহকর্মে লেগে পড়লেন। ঘরের কাজবাজ করলেও ওনার মন কিন্তু সর্বক্ষণ সেই ছোট্ট ছেলেটির দিকেই পড়ে রইল। ফলে তিনি কাজ করতে করতে কাঁদতে লাগলেন। এই সম্পূর্ণ ব্যাপারটা ঘর থেকেই লক্ষ্য করছিল বিছানায় বসে থাকা ছোট্ট মেয়ে দীপিকা। ঠিক সেই মুহূর্তে ছোট্ট মেয়েটি বিছানায় বসে খেলা করছিল। মাকে ওইভাবে কাঁদতে দেখে সে এক লাফ মেরে বিছানা থেকে নেমে সারা ঘর তন্ন তন্ন করে কিছু একটা খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ সারা ঘরে খোঁজার পর দীপিকা তার মাকে গিয়ে বলল, মা, আমার পয়সা জমানোর মিনি ব্যাংকটা কোথায় জানো? দীপিকার যখন 7 বছর বয়স
তখন নিজের জন্মদিনে সে একবার একটি মিনি ব্যাংক পেয়েছিল। সেই মিনি ব্যাংকেই সে তার যথার্থ টাকা পয়সা যখন পারে জমিয়ে রাখে। দীপিকা মনে করেছিল হয়তো এই সময়ে সেই মিনি ব্যাংকের টাকাটা তার প্রয়োজন, সেই কারণেই সে সেটা খুঁজতে উদ্যত হয়েছিল। লীনা দেবীকে জিজ্ঞাসা করার পর তিনি নিজেদের আলমারির মাথায় রাখা দীপিকার সেই মিনি ব্যাংকটা দীপিকাকে পেরে দিলেন। তারপর সেই মিনি ব্যাংকটা নিয়ে মায়ের কিছু বলার আগেই দীপিকা দৌড় মেরে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে গিয়ে দীপিকা নিজেদের বাড়ির নিকটবর্তী সেই গোপালের মন্দিরটিতে পৌঁছে হাঁপাতে হাঁপাতে মন্দিরে বসে থাকা পুরোহিত মশাইকে আদো আদো কণ্ঠে জিজ্ঞাসা করল, পুরোহিত দাদু, গোপাল ঠাকুর কোথায় গো? মন্দিরের পুরোহিত মশাই তখন ছোট্ট দীপিকার দিকে একগাল হাসি দিয়ে বললেন, গোপাল তো এখন সকালের খাবার খাচ্ছে ঘরে। দীপিকা তখন আবারও নিজের আদো আদো কণ্ঠে বলে উঠল, ওকে একটু তাড়াতাড়ি খাবার খেতে বলো না পুরোহিত দাদু, আমার খুব দরকার ওকে। ঠিক সেই মুহূর্তে একজন বেশ অবস্থা সম্পন্ন মানুষ ভালো পোশাক আশাক পরে মন্দিরে প্রবেশ করলেন গোপালকে প্রণাম জানানোর জন্য। তিনি একটু দূরে দাঁড়িয়ে গোপালকে প্রণাম করছিলেন এবং দীপিকার পুরোহিত মশাইয়ের সমস্ত কথোপকথন শুনতে পাচ্ছিলেন। দীপিকার কথায় পুরোহিত মশাই আবারও দীপিকাকে জিজ্ঞাসা করলেন, কেন মা, তোমার এমন কি বিশেষ দরকার পড়েছে, আমি কি জানতে পারি? তখন দীপিকা আবারও নিজের আদো আদো কণ্ঠে বলতে শুরু করলো, আসলে আমার দাদা এখন হসপিটালে ভর্তি, ওর না একটা খুব বড় রোগ হয়েছে জানো, আর ওই রোগের চিকিৎসা করার জন্য 10 লক্ষ টাকা লাগবে। আমার মা বাবা অনেক চেষ্টা করেছে কিন্তু কিছুতেই পারছে না জানো তো দাদু। তাই মা সারা দিন কাঁদে, আর তাই তো আমি আমার মিনি ব্যাংক নিয়ে এসেছি, এটা গোপালকে দেব আর ওকে বলবো আমার দাদার জন্য যেন একটা চমৎকার করে দেয়, ওর চিকিৎসাটা যেন হয়ে যায়। এই কথা শুনেই পাশে দাঁড়িয়ে থাকা সেই অবস্থা সম্পন্ন ভদ্রলোকটি দীপিকাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবু, কি রোগ হয়েছে তোমার দাদার বলতে পারবে? তখন দীপিকা সেই ভদ্রলোকটিকে বলল, ডাক্তার কাকু আর মা বাবা বলা বলি করছিল আমার দাদার নাকি মাথায় টিউমার হয়েছে, এই রোগটা নাকি খুব বড় একটা রোগ জানো, আর এর জন্য নাকি 10 লক্ষ টাকা লাগবে আমার দাদার অপারেশন করতে। এই কথা শুনে সেই ভদ্রলোকটি নিজের হাত জোর করে একবার মন্দিরে থাকা গোপালের দিকে তাকালেন এবং তারপর দীপিকার দিকে তাকিয়ে বললেন, আরে তোমার গোপাল তো সত্যিই চমৎকার করে দিয়েছে, তোমার গোপাল আমাকে পাঠিয়েছে তোমার দাদার চিকিৎসা করার জন্য। আসলে সেই ভদ্রলোকটা ছিলেন একজন নিউরোলজিস্ট, লন্ডন থেকে 2 দিন হয়েছে এই আবাসনে এসেছেন নিজের মা বাবার সাথে দেখা করার জন্য, আর আজকে এই বিখ্যাত গোপালের মন্দিরে গোপালের দর্শন পেতে এসেছিলেন। সেই ভদ্রলোকটি আবারও দীপিকাকে বললেন, তুমি একটা কাজ করো, তুমি তোমার মা বাবার কাছে আমাকে নিয়ে চলো, আমি ওনাদের সাথে কথা বলে নেব। এই কথা শুনেই দীপিকা বলল, আচ্ছা কাকু, তাহলে তুমি আমার এই মিনি ব্যাংকের টাকাটা রাখো আর আমার দাদার জন্য চমৎকার করে দাও। এই কথা শুনে সেই ভদ্রলোক দীপিকাকে বললেন, আচ্ছা সেটা না হয় হবে, আমি তোমার এই মিনি ব্যাংকের টাকা দিয়েই তোমার দাদার চিকিৎসা করিয়ে দেব, আগে তুমি আমাকে তোমার মা বাবার কাছে তো নিয়ে চলো। তারপর দীপিকা আর সেই ভদ্রলোকটি দুজনে মিলে দীপিকাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তারপর বিমলবাবু এবং লীনা দেবীর সাথে কথাবার্তা বলে সেই ডাক্তার নিজে বিতানের অপারেশনের ব্যবস্থা করেন এবং সফলতার সাথে সেই অপারেশনটাও হয়ে যায়। আর সবথেকে ভালো বিষয় ছিল, শুধুমাত্র সেই মিনি ব্যাংকের টাকাতেই সেই ডাক্তার বিতানের অপারেশন করিয়েছিলেন। এটা ছিল শুধুমাত্র ছোট্ট মেয়ে দীপিকার গোপালের প্রতি, অর্থাৎ ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস যে গোপাল কোনো চমৎকার করবেই করবে। আর সবথেকে বড় কথা, ছোট্ট মেয়েটির স্বচ্ছ মন মানসিকতাই ছিল ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার মূল মন্ত্র। বন্ধুরা, সমস্যার সময় অন্যকে পাশে পেতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, ঈশ্বরের প্রতি একনিষ্ঠ বিশ্বাস আমাদের কখনো ঠকতে দেয় না। দ্বিতীয়ত, ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের মন মানসিকতাকে সবসময় স্বচ্ছ রাখতে হবে। তৃতীয়ত, আমরা বিপদে পড়লে আমাদের সাহায্যকারী রূপে ঈশ্বর কাউকে না কাউকে নিজের দূত হিসেবে ঠিকই পাঠিয়ে দেবেন, এটাও এক প্রকারের বিশ্বাস।
প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।